উম, সাধারণত আমরা যখন কোনো জার্নি বা যাত্রার কথা ভাবি, মানে ধরুন যে কোনো ট্রিপের ক্ষেত্রে, আমাদের মাথায় কিন্তু একটা বেশ ক্লিয়ার ম্যাপ থাকে। হ্যাঁ, একটা গন্তব্য থাকে আর কি। একদম, মানে পয়েন্ট এ থেকে শুরু করে একদম পয়েন্ট বিতে পৌঁছাতে হবে। আর যদি রাস্তা হারিয়েও ফেলি, তখন তো আমাদের ওই জিপিএস আছেই। রাইট, জিপিএস তো এখন আমাদের একদম ভরসা। হ্যাঁ, তো ওইটা আমাদের ঠিক পথ দেখিয়ে দেয়। এই যে একটা গন্তব্য থাকার ব্যাপারটা, এর মধ্যে কিন্তু একটা বেশ কমফোর্টিং সার্টেনটি কাজ করে। মানে মনে হয় যে হ্যাঁ, আমাদের এই যাত্রার একটা নির্দিষ্ট অর্থ আছে। আসলে এটা খুব স্বাভাবিক একটা হিউম্যান ইনস্টিংক্ট। মানে মানুষ আসলে ক্যাটেগরাইজেশন খুব পছন্দ করে। হ্যাঁ, গুছিয়ে রাখতে চাই সবকিছু। ঠিক তাই, একটা নির্দিষ্ট গন্তব্য বা ডেস্টিনেশন থাকলে মনে হয় যেন জীবনের একটা আল্টিমেট পারপাস বা উদ্দেশ্য আছে। কিন্তু যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরের পৃথিবীতে এই সার্টেনটি বা নিশ্চয়তার পুরো ধারণাটাই কিন্তু ভেঙে পড়েছিল। আর ঠিক এই জায়গা থেকেই আসলে আমাদের আজকের আলোচনা শুরু। মানে একবার জাস্ট চিন্তা করা যাক, একটা ওপেন হাইওয়েতে একটা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার দৃশ্য। কিন্তু ওই বাইকের জীবনের যে জিপিএস, সেটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। কোনো ডেস্টিনেশন নেই। একদমই নেই। কোনো প্রি-ডিটারমিন্ড পারপাস বা আগে থেকে ঠিক করে দেয়া কোনো উদ্দেশ্য নেই। শুধু একটাই নিয়ম, যে এগিয়ে যেতে হবে। মানে জাস্ট কিপ মুভিং। তো আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই রকমই একটা এক্সিস্টেনশিয়াল ল্যান্ডস্কেপ বা অস্তিত্ববাদী প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আর আজকের সোর্স মেটেরিয়ালগুলো কিন্তু আধুনিক জীবনের এই অস্থিরতা বা অনিশ্চয়তাকে খুব নিখুঁতভাবে তুলে ধরেছে। আচ্ছা, তো লেটস আনপ্যাক দিস। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মূলত ১৯৫০-এর দশকের একটা খুব বিখ্যাত কবিতা নিয়ে কথা বলবো। থম গানের লেখা অন দ্য মুভ কবিতার একেবারে গভীরে প্রবেশ করব আমরা। হ্যাঁ, এবং এই কবিতার প্রেক্ষাপটটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ভীষণ ইন্টারেস্টিং। আর আমাদের কাছে আজকে যেসব সোর্স আছে, তার মধ্যে রয়েছে এই কবিতার ঐতিহাসিক প্রেক্ষাপট, তারপর মার্লিন ব্র্যান্ডোর সেই বিখ্যাত মোটরসাইকেল গ্যাংয়ের মুভি দ্য ওয়াইল্ড ওয়ান, আর সাথে জিন পল সার্ত্রের ফরাসি অস্তিত্ববাদ বা এক্সিস্টেনশিয়ালিজম, আর অবশ্যই কবিতার একদম পুঙ্খানুপুঙ্খ লাইনের বিশ্লেষণ তো থাকছেই। মানে একটা পুরো প্যাকেজ আর কি। হ্যাঁ, তো আমাদের মিশনটা হলো মূলত এটা খুঁজে বের করা যে কিভাবে একটা নোংরা শব্দদূষণকারী মোটরসাইকেল গ্যাংয়ের দৃশ্য আধুনিক মানব জীবনের সবচেয়ে বড় দার্শনিক প্রশ্নের উত্তর দিতে পারে। মানে আধুনিক যুগে আমরা কি শুধু পাখির মতো জন্মগত প্রবৃত্তি বা ইনস্টিংক্ট দিয়ে চলি, নাকি ওই বাইকারদের মতো নিজেদের পোজ বা পরিচয় আমরা নিজেরাই তৈরি করে নিই? এই প্রশ্নটার গভীরে যাওয়ার আগে আমার মনে হয় আমাদের একটু থম গানের ব্যাকগ্রাউন্ডটা বুঝে নেওয়া দরকার। হ্যাঁ, সেটা খুব জরুরি। কারণ কবিতাটির দর্শন বোঝার আগে এর জন্মস্থান বা ঐতিহাসিক প্রেক্ষাপটটা বোঝা খুব প্রয়োজন। মানে গান মূলত কিন্তু ছিলেন ব্রিটিশের দ্য মুভমেন্টের অংশ। একটু থামাই এখানে। দ্য মুভমেন্ট নামটা শুনে তো মনে হচ্ছে যেন কোনো পলিটিক্যাল বা সোশ্যাল রেভলিউশনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, শুনতে ওরকমই লাগে, কিন্তু ব্যাপারটা আসলে পুরোপুরি সাহিত্যিক। ১৯৫০-এর দশকে ব্রিটেনে একদল কবিদের সাহিত্যিক আন্দোলন ছিল এটা। ফিলিপ লার্কেন বা রবার্ট কনকোয়েস্টের মতো কবিরা এর অংশ ছিলেন। আচ্ছা, আচ্ছা। ব্যাপারটা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন আর্থিকভাবে এবং মানসিকভাবে ভীষণ ক্লান্ত ছিল। তো এই কবিরা ওই 1940s-এর দশকের ডিলেন থমাসের মতো কবিদের যে অস্পষ্ট বা অতিরিক্ত আবেগপূর্ণ, মানে যাকে বলে রোম্যান্টিক র্যাপসোডাইজিং, সেই ধরনের কবিতার একদম ঘোর বিরোধী ছিলেন। মানে তারা একটু অন্যরকম কিছু খুঁজছিলেন। ঠিক তাই। দ্য মুভমেন্টের মূল ফোকাস ছিল ক্ল্যারিটি, র্যাশনালিটি এবং ট্রেডিশনাল ফর্মের ওপর, মানে অত্যন্ত মাপা এবং নির্দিষ্ট গঠন। আচ্ছা। তারা এভরিডে লাইফ বা প্রাত্যহিক জীবনের খুব সাধারণ বিষয় নিয়ে প্লেন স্টাইলে লিখতেন। মানে কোনো মেসি ইমোশন বা এলোমেলো আবেগের জায়গা সেখানে একদমই ছিল না। তার মানে ওই দ্য মুভমেন্ট হলো অনেকটা স্ট্রিক্ট ক্লাসিক্যাল নিয়মের মতো, একদম গোছানো, ধূসর এবং তীব্র আবেগমুক্ত। কিন্তু আমাদের সোর্স তো বলছে যে ১৯৫৪ সালে গান ইংল্যান্ড ছেড়ে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চলে আসেন। হ্যাঁ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার জন্য। রাইট, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ওয়াইভার উইন্টার্সের অধীনে পড়াশোনা করার জন্য। তো ওই পোস্ট ওয়ার ব্রিটেনের ধূসর আর নিষ্প্রাণ পরিবেশ থেকে হঠাৎ করে ক্যালিফোর্নিয়ার রৌদ্রোজ্জ্বল সুবিশাল ল্যান্ডস্কেপ, মানে এটা তো একটা বিশাল কালচারাল শক হওয়ার কথা, তাই না? এটা শুধু কালচারাল শক ছিল না, আসলে এটা ছিল তার চিন্তাধারার একটা র্যাডিক্যাল এক্সপ্যানশন।
ক্যালিফোর্নিয়া আসার পর তিনি আমেরিকান মোটরসাইকেল সাবকালচারের সংস্পর্শে আসেন। হ্যাঁ, আমাদের সোর্সগুলোতেও কিন্তু বলা হয়েছে যে 1953 সালে মুক্তি পাওয়া মার্লন ব্র্যান্ডোর সিনেমা দ্য ওয়াইল্ড ওয়ান দ্বারা গান ভীষণ প্রভাবিত হয়েছিলেন। মানে ওই কালো চামড়ার জ্যাকেট, গগলস পর একটা বিদ্রোহী বাইকার গ্যাং। একদম। কিন্তু আমার খটকা লাগছে একটু অন্য জায়গায়। মানে একদিকে ওই দ্য মুভমেন্টের রিজিড ক্লাসিক্যাল নিয়ম, আর অন্যদিকে আমেরিকান মোটরসাইকেল কালচারের ওয়াইল্ড এবং কেয়টিক এনার্জি। এই দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর জিনিস গান তার কবিতায় মেলালেন কিভাবে? এটাই তো গানের জিনিয়াস। আসলে গান এই বাইকারদের নিছক উচ্ছৃঙ্খল বা ডেলিনকুয়েন্ট যুবক হিসেবে দেখেননি। তার চোখে এরা ছিল আধুনিক যুগের মডার্ন নাইটস বা নতুন যুগের নাইট। ও আচ্ছা, মধ্যযুগের নাইটদের মতো? হ্যাঁ, ঠিক তাই। মধ্যযুগের নাইটরা যেমন লোহার বর্ম বা আর্মার পরত, গান এই বাইকারদের চামড়ার জ্যাকেট আর গগলসকেও এক ধরনের বর্ম হিসেবেই দেখেছিলেন। কিন্তু এই বর্মটা তাদের শরীরকে রক্ষা করার জন্য নয়, বরং তাদের ভেতরের যে গভীর এক্সিস্টেন্সিয়াল আনসার্টেনটি বা অস্তিত্ববাদী অনিশ্চয়তা, সেটাকে ঢেকে রাখার জন্য। এই এক্সিস্টেন্সিয়াল আনসার্টেনিটি ধারণাটা নিয়ে একটু বিস্তারিত বলা যাক। সোর্স বলছে যে এই বাইকাররা শুধু 1950-এর দশকের ফ্যাশন আইকনই ছিল না, তারা আসলে ফরাসি অস্তিত্ববাদ বা ফ্রেঞ্চ এক্সিস্টেন্সিয়ালিজমের এক জীবন্ত রূপ। হ্যাঁ, টম গান কিন্তু ক্যামব্রিজে পড়ার সময়ে জন সার্ত্রের দর্শনের সাথে বেশ গভীরভাবে পরিচিত হয়েছিলেন। আচ্ছা। সার্ত্রের মূল তত্ত্বটা হল এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, অর্থাৎ অস্তিত্ব সারবস্তুর আগে আসে। ব্যাপারটা যদি একটু সহজ করে বলি, ধরুন একটা কারখানায় যখন একটা চেয়ার বা ছুরি তৈরি হয়, তখন তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা এসেন্স থাকে, মানে বসার জন্য বা কাটার জন্য। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। তার মানে মানুষের ক্ষেত্রে কোনো বিল্ট ইন ম্যানুয়াল বা গাইডবুক নেই? একদমই না। অস্তিত্ববাদের মতে মানুষ পৃথিবীতে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা ইনহেরেন্ট নেচার নিয়ে জন্মায় না। ঈশ্বর বা প্রকৃতি আমাদের কোনো ফাইনাল ব্লুপ্রিন্ট দিয়ে দেয় না। রাইট। মানুষকে পৃথিবীতে শুধু ছুঁড়ে ফেলা হয়েছে। এরপর নিজের আইডেন্টিটি বা পরিচয় তাকে সম্পূর্ণ নিজের চয়েস এবং অ্যাকশনের মাধ্যমেই তৈরি করতে হয়। কবিতায় গান একটা অসাধারণ লাইন লিখেছেন যে ম্যান ম্যানুফ্যাকচার বোথ মেশিন অ্যান্ড সোল। উফ, ওয়াও! ম্যানুফ্যাকচার বোথ মেশিন অ্যান্ড সোল শব্দচয়নটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। মানে প্রকৃতি আমাদের আত্মা দিয়ে দেয় না, বরং আমরা মেশিনের মতো আমাদের আত্মাকেও যেন ফ্যাক্টরিতে বসে বানানোর মতো করে নির্মাণ করি। ঠিক, এই ম্যানুফ্যাকচারিং হল মানুষের ক্রিয়েটেড উইল বা ইচ্ছাশক্তির এক সচেতন প্রয়োগ। ঈশ্বর বা প্রকৃতির কাছে যেহেতু কিছু পাওয়ার নেই, তাই এক ভ্যালিউলেস বা মূল্যহীন পৃথিবীতে নিজের অস্তিত্ব নিজেকেই তৈরি করতে হয়। আর এখান থেকে কি ওই পোজ বা ভান করার ধারণাটা আসে? হ্যাঁ, ঠিক ধরেছেন। বাইকারদের ওই চামড়ার জ্যাকেট বা গগলস, যাকে গান বলেছেন ডন্ড ইম্পার্সোনালিটি বা পরিহিত নৈর্ব্যক্তিকতা, সেটা আসলে কোনো মিথ্যাচার বা ভণ্ডামি নয়। কিন্তু বাইরে থেকে দেখলে তো এটাকে এক ধরনের ভান বা জাস্ট একটা শো অফ বলেই মনে হয়। হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে তাই মনে হতে পারে, কিন্তু অস্তিত্ববাদের চোখে এটা হলো নিজেদের পরিচয় তৈরি করার একটা অত্যন্ত সচেতন আর সাহসী প্রক্রিয়া। আচ্ছা। বাইকাররা তাদের সমস্ত সন্দেহ আর অনিশ্চয়তাকে ওই জ্যাকেটের স্ট্র্যাপ দিয়ে আষ্টে-পৃষ্ঠে বেঁধে রাখে। কবিতা একটা লাইন আছে, দে স্ট্র্যাপ এন্ড ডাউট বাই হাইডিং ইট রোবাস্ট। মানে বাইরে থেকে তাদের খুব রোবাস্ট বা শক্তিশালী মনে হয়, কিন্তু ভেতরে আছে গন্তব্যহীনতার এক তীব্র সন্দেহ আর ভয়। ঠিক তাই। Here's where it gets really interesting. আমরা যদি আজকের দিনের একটা সাধারণ বিষয়ের সাথে এটাকে মেলাই, মানে ধরুন আধুনিক যুগের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোর কথা ভাবা যাক। আমরা সোশ্যাল মিডিয়ায় ফিল্টার দিয়ে যে নিখুঁত বা কনফিডেন্ট ছবিগুলো পোস্ট করি, সেটা কি এক ধরনের আধুনিক ডন্ড পার্সোনালিটি বা পোজ নয়? এটা খুব সুন্দর একটা পয়েন্ট। মানে আমরা হয়তো ভেতরে ভেতরে ক্যারিয়ার বা জীবন নিয়ে চরম হতাশায় ভুগছি, কিন্তু একটা কেয়ারফুলি কিউরেটেড এস্থেটিক দিয়ে সেই ডাউট বা অনিশ্চয়তাগুলো ঢেকে রাখছি। এটাও তো এক ধরনের এক্সিস্টেন্সিয়াল আর্মার, তাই না? চমৎকার একটা সমান্তরাল টানলেন। আধুনিক যুগে আমরা সোশ্যাল মিডিয়া যে আইডেন্টিটি তৈরি করি, সেটাও কিন্তু এক ধরনের সেলফ ইনভেনশন। তবে গানের সময়ে এই পোস্ট তৈরি করাটা শুধু একটা দার্শনিক কনসেপ্ট ছিল না। তার নিজের জন্য এটা ছিল একটা অত্যন্ত বাস্তব এবং বেঁচে থাকার লড়াই। হ্যাঁ, সোর্স মেটেরিয়ালে এই ব্যক্তিগত লড়াইয়ের একটা খুব ইমোশনাল প্রেক্ষাপটও দেওয়া আছে।
মানে 1954 সালে গান যে ইংল্যান্ড ছেড়ে আমেরিকা এসেছিলেন সেটা শুধু স্ট্যানফোর্ডে পড়ার জন্য ছিল না। তিনি এসেছিলেন মূলত তার সারা জীবনের সঙ্গী মাইক কিটাইয়ের টানে। হ্যাঁ, আর ওই 1950s-এর দশকে ইংল্যান্ড এবং আমেরিকা উভয় জায়গাতেই সমকামিতা সামাজিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বেআইনি ছিল। হ্যাঁ, সেটা একটা খুব অন্ধকার সময় ছিল। একদম। সেই সমাজে একজন সমকামী পুরুষ হওয়াটা ছিল প্রচণ্ড ঝুঁকির আর ভয়ের একটা ব্যাপার। একটু দাঁড়াই এখানে। এই জায়গাটা একটু কাউন্টার ইনটুইটিভ লাগছে। মানে একটা হাইপার ম্যাসকুলিন রাফ আমেরিকান মোটরসাইকেল গ্যাং, সেটা একজন সমকামী ব্রিটিশ কবির কাছে সেফ স্পেস বা নিজেকে খুঁজে পাওয়া জায়গা কিভাবে হতে পারে? কেন মনে হচ্ছে এমনটা? কারণ বাইকার গ্যাংগুলো তো সামাজিকভাবে বেশ কনজারভেটিভ এবং অ্যাগ্রেসিভ হয় সাধারণত, তাই না? আপাত দৃষ্টিতে এটা সাংঘর্ষিক মনে হলেও এটাই কিন্তু সেই সময় সাবকালচারের একটা বড় প্যারাডক্স। মানে সমাজ যখন কাউকে একটা প্রান্তিক বা মার্জিনালাইজড অবস্থানে ঠেলে দেয়, তখন সে এমন একটা আবরণ বা মাস্ক খোঁজে যা তাকে নিরাপত্তা দেবে। ও আচ্ছা। কালো চামড়ার জ্যাকেট, ভারী বুট আর গ্যাংয়ের ভেতরের শারীরিক নৈকট্য, মানে কবিতায় যেমন একটা লাইন আছে হেল্ড বাই কাফ অ্যান্ড থাই, এগুলো সেই সময়ে সমকামীদের জন্য একটা নিরাপদ মাস্ক বা গে কোট হিসেবে কাজ করেছিল। তার মানে হলো সমাজ যখন কোনো পরিচয় দিচ্ছে না বা জন্মগত পরিচয়কে সরাসরি অপরাধ বলছে, তখন মানুষ নিজেই ওই চামড়ার জ্যাকেট গায়ে চাপিয়ে একটা অতি পুরুষালী ইমেজ তৈরি করে নিজেকে রক্ষা করছে। একদম ঠিক। হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ কিভাবে এই ব্যক্তিগত প্রান্তিক পরিচয়টাই কবিতার অস্তিত্ববাদী থিমকে একটা নতুন মাত্রা দেয়। গানের কাছে নিজের সেক্সুয়ালিটি বা পরিচয় কোনো এসেন্স বা আগে থেকে ঠিক করে দেয়া সহজ কিছু ছিল না। রাইট। এটি ছিল সমাজ ও নিয়মের বাইরে গিয়ে একটি ক্রিয়েটেড উইল বা নিজের ইচ্ছাশক্তি দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা। সমালোচকরা এই পুরো বিষয়টাকে বলেছেন জেমস ডিন মিথ অ্যাজ সিন থ্রু ইউরোপিয়ান আইজ। এটি আমেরিকান কাউবয় আর্কিটাইপের একটা সাটল সেক্সুয়ালাইজেশন, যেখানে বাইকারসের রাফনেসটা আসলে একটা সেলফ ডিফেন্স মেকানিজম। এই বর্ম বা মাস্কের আইডিয়াটা যদি আমরা এবার কবিতার সাহিত্যিক গঠনের দিকে নিয়ে যাই, তাহলে একটা দারুণ ব্যাপার নোটিস করা যায়। মানে বিষয়বস্তু এতটা বিদ্রোহী, বাইকাররা একটু ওয়াইল্ড, কিন্তু কবিতাটা তো ফ্রি ভার্সে লেখা হয়নি। এর একটা খুব কড়া ব্যাকরণ আছে। এটাই তো গানের মিড আটলান্টিক কবিসত্তার সবচেয়ে বড় প্রমাণ। তিনি ক্যালিফোর্নিয়ার ওই আমেরিকান বন্যতাকে ধরেছেন ব্রিটিশ দ্য মুভমেন্টের শৃঙ্খলার খাঁচায়। আচ্ছা, ওই যে তার শিক্ষক ওয়াইভর উইন্টার্সের কথা বলছিলাম আমরা। হ্যাঁ, স্ট্যানফোর্ডে তার মেন্টর ওয়াইভর উইন্টার্স কিন্তু র্যাশনাল কন্ট্রোলের উপর খুব জোর দিতেন। কবিতাটির গঠন দেখলেই সেটা খুব স্পষ্ট বোঝা যায়। এটি 5টি স্তবকে বা স্ট্যানজাতে বিভক্ত, যার প্রতিটিতে ঠিক 8টি করে লাইন রয়েছে। আর এর রাইম স্কিমটাও তো বেশ অদ্ভুত। হ্যাঁ, এর রাইম স্কিম হল অত্যন্ত জটিল একটা ক্লোজড বা আবদ্ধ ফর্ম, মানে এবি এসি সিডিডিবি। ABACCDDB, এটা তো রীতিমতো গাণিতিক একটা শৃঙ্খলা। মানে ফ্রি ফ্লোয়িং কোনো ব্যাপারই নেই এখানে। শুধু তাই নয়, এর ছন্দ বা মিটার হল আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ লাইনের ভেতরে সিলেবলগুলো একটা নির্দিষ্ট হার্টবিটের মতো চলে, মানে ডা ডুম ডা ডুম ডা ডুম। কিন্তু গান ইচ্ছাকৃতভাবে মাঝে মাঝে এই ছন্দটাকে স্প্রাংড বা অনিয়মিত করে দিয়েছেন। এই স্প্রাং মিটারের ব্যাপারটা একটু খুলে বলা প্রয়োজন। মানে এটা অ্যাকুস্টিক্যালি বা শুনতে আসলে কেমন লাগে? ধরুন, আয়াম্বিক পেন্টামিটার হল হাইওয়েতে একদম মসৃণভাবে গাড়ি চালানোর মতো। আচ্ছা। কিন্তু স্প্রাং মিটারে কবি হঠাৎ করে একটা সিলেবল ড্রপ করে দেন অথবা পরপর কয়েকটা শক্ত স্ট্রেস বা ভারী শব্দ বসিয়ে দেন, ফলে পড়ার সময় একটা ধাক্কা লাগে। অ্যাকুস্টিক্যালি এটা শুনতে অনেকটা মোটরসাইকেলের ইঞ্জিন ব্যাকফায়ার করার মতো বা রাস্তায় চলতে চলতে হঠাৎ একটা বড় গর্তে পড়ার মতো শোনায়। ও, দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, মানে ওই মসৃণ হার্টবিটটা হঠাৎ ব্যাহত হয় আর কি। তার মানে কবিতার এই গঠন বা স্ট্রাকচারটা নিজেই একটা চামড়ার জ্যাকেটের মতো কাজ করছে। ভেতরে যেমন বাইকারদের বিদ্রোহী সত্তা বা কেয়স লুকিয়ে থাকে, তেমনি কবিতার এই স্ট্রিক্ট ABCDCDBB শৃঙ্খল আর আয়াম্বিক পেন্টামিটারের খাঁচার ভেতরে আটকে রাখা হয়েছে মানুষের আনসার্টেন ভায়োলেন্স বা অনিশ্চিত বেগকে। মানে ফর্ম হিয়ার ইজ নট জাস্ট ডেকোরেটিভ, ইট ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য লেদার স্ট্র্যাপ। একদম সঠিক বিশ্লেষণ করেছেন। গান এই র্যাশনাল কন্ট্রোলটা ব্যবহার করেছেন
তার ভেতরের কেওয়াটিক এনার্জিকে বেঁধে রাখার জন্য। আর এই শৃঙ্খলার ভেতরেই কিন্তু লুকিয়ে আছে মানুষ এবং প্রকৃতির আসল লড়াইয়ের চিত্রটা। হ্যাঁ, মজার ব্যাপার হল বাইকারদের নিয়ে লেখা হলেও কবিতার একদম শুরুতেই কিন্তু কোনো বাইকারের কথা নেই, বরং আছে পাখিদের কথা। দ্য ব্লু জে স্কাফলিং ইন দ্য বুশেস ফলোজ সাম হিডেন পারপাস। হ্যাঁ, প্রথম স্তবকেই তো পাখি এবং মানুষের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য তুলে ধরা হয়েছে। পাখিরা প্রবৃত্তি বা ইনস্টিংক্ট দ্বারা চালিত। তাদের একটা হিডেন পারপাস আছে, তাদের নির্দিষ্ট বাসা বা নেস্ট আছে, মানে প্রকৃতি তাদের বলে দেয় কখন কোথায় যেতে হবে। কিন্তু মানুষের তো কোনো ডাইরেক্ট ইনস্টিংক্ট নেই। আমরা তো প্রকৃতির মতো ওইভাবে ছকে বাঁধা নই। রাইট। মানুষের প্রবৃত্তি নেই দেখেই মানুষ আনসার্টেন ভায়োলেন্স বা এক অনিশ্চিত বেগ নিয়ে ছুটে চলে। মানুষ ভাষার সীমাবদ্ধতায় ভোগে। গান যেটাকে বলেছেন অ্যাপ্রক্সিমেট ওয়ার্ডস বা ডাল থান্ডার। পাখি যেমন খুব নিখুঁতভাবে গাইতে পারে, মানুষ কিন্তু ভাষা দিয়ে নিজের ভেতরের সব অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে পারে না। আর ঠিক এই কারণে যখন ওই বাইকাররা তাদের বিকট শব্দ করা ইঞ্জিন নিয়ে মাঠে আসে, তখন পাখিরা ভয় পেয়ে উড়ে যায়। দি স্কেয়ার অফ ফ্লাইট অফ বার্ডস অ্যাক্রস দ্য ফিল্ড। এরপরের লাইনটা কিন্তু এই কবিতার অন্যতম শক্তিশালী মেসেজ দেয়। মাচ দ্যাট ইজ ন্যাচুরাল টু দ্য উইল মাস্ট yield। এটি একটি নিখুঁত সার্ট্রিয়ান বা অস্তিত্ববাদী ধারণা। প্রকৃতিকে হার মানতে হয় মানুষের ইচ্ছাশক্তির বা হিউম্যান উইলের কাছে। যেহেতু মানুষের পাখির মতো ইনস্টিংক্ট নেই, তাই তাকে নিজের ইচ্ছাশক্তি দিয়ে প্রকৃতিকে জয় করতে হয়। আচ্ছা, মানুষ আধা প্রাণী বা হাফ অ্যানিমাল ঠিকই, কিন্তু সে তার এই ইনস্টিংক্টের অভাবটাকে পূরণ করে তার অ্যাকশন বা গতির মাধ্যমে। গতির কথায় একটা জিনিস মনে পড়ল। সোর্সে কিন্তু জ্যাক কেরোয়াকের বিখ্যাত বই অন দ্য রোডের কথাও উল্লেখ আছে। কেরোয়াকও তো এই একই সময়ের, মানে ১৯৫৭ সালের দিকের। হ্যাঁ, তো তার লেখাতেও তো এই ওপেন হাইওয়ে আর ছুটে চলার কথা আছে। এই দুটোর মধ্যে কি কোনো মিল আছে? কনটেক্সট একই হলেও দুজনের দর্শনের মধ্যে কিন্তু একটা বিশাল মৌলিক পার্থক্য আছে। কেরোয়াকের ছুটে চলাটা ছিল আধ্যাত্মিক। তিনি গতির মধ্যে এক ধরনের সাতরি খুঁজতেন। সাতোরি, এটা কি? এটি একটি জেন বুদ্ধিস্ট শব্দ, যার মানে হল হঠাৎ করে পাওয়া এক ধরনের আধ্যাত্মিক জ্ঞান বা এনলাইটেনমেন্ট। কেরোয়াক বিশ্বাস করতেন যে দীর্ঘ যাত্রার শেষে একটা আধ্যাত্মিক মুক্তি আছে, কিন্তু গান অনেক বেশি স্কেপটিক্যাল বা সংশয়বাদী। মানে গানের দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা। হ্যাঁ, গানের কাছে গতির মানে কোনো আধ্যাত্মিক গন্তব্যে পৌঁছানো নয়। গতির মানে হল স্রেফ নিজের ইচ্ছাশক্তিকে টিকিয়ে রাখা। তার মানে মুভমেন্টটা কোনো আল্টিমেট স্যালভেশন নয়, এটি শুধু একটি পার্ট সলিউশন। ঠিক বলেছেন। স্ট্যান্জা 4-এ গান বলছেন, ইট ইজ আ পার্ট সলিউশন আফটার অল। এক মূল্যহীন বা ভ্যালুলেস ওয়ার্ল্ডে মানুষ এই গতির মাধ্যমেই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। মানুষ নিজেই সেই গতির হার্লার বা যে নিক্ষেপ করে, এবং হার্লড বা যাকে নিক্ষেপ করা হয়। আমরা এতক্ষণ বাইকারদের চামড়ার জ্যাকেটের দর্শন দেখলাম, তারপর পাখির সাথে তাদের তুলনা দেখলাম, ছন্দের কারুকাজও দেখলাম। কিন্তু ইফ উই কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার, একদম শেষ স্তবকে এসে গান আমাদের আধুনিক জীবনের কোন চূড়ান্ত সত্যের মুখোমুখি দাঁড় করেন? শেষ স্তবকটি আসলে আধুনিক অস্তিত্ববাদের একটা চূড়ান্ত উপসংহার। বাইকাররা যেসব শহরের মধ্য দিয়ে যাচ্ছে, গান বলছেন সেগুলো আর হোম ফর নাইদার বার্ড নর হোলিনেস। শহরগুলো পাখি বা সাধু, মানে সেন্ট, কারোর জন্যে ঘর নয়। এর পেছনের যুক্তিটা কি? কারণ পাখি এবং সাধু উভয়েরই কমপ্লিট পারপোজেস বা সম্পূর্ণ উদ্দেশ্য আছে। পাখির আছে প্রকৃতির দেওয়া ইনস্টিংক্ট, আর সাধুর আছে ঈশ্বরের প্রতি ভক্তি। আচ্ছা, তাদের গন্তব্য নির্ধারিত। হ্যাঁ, কিন্তু আধুনিক মানুষের তো এমন কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। কবিতায় বলা হচ্ছে, রিচিং নো অ্যাবসোলিউট ইন উইচ টু রেস্ট। মানুষের জীবনে এমন কোনো চূড়ান্ত সত্য বা অ্যাবসোলিউট ডেস্টিনেশন নেই যেখানে সে গিয়ে চিরকালের জন্য একটু বিশ্রাম নিতে পারে। সো হোয়াট ডাজ দিস অল মিন? মানে ওয়ান ইজ অলওয়েজ নিয়ারার বাই নট কিপিং স্টিল, তাই তো? একদম। স্থির থাকা মানে হল স্থবিরতা বা এক ধরনের মানসিক মৃত্যু। গন্তব্যহীন এই পৃথিবীতে একমাত্র গতি হল জীবন। তার মানে জীবনের সার্থকতা কোনো গন্তব্যে পৌঁছানোর মধ্যে নেই, বরং এই যে ক্রমাগত ছুটে চলা বা মুভমেন্ট, এর মধ্যেই নিহিত।
আমরা সবাই আসলে একজন বাইকার যারা অনিশ্চিত এক পৃথিবীতে নিজেদের জ্যাকেট বা আত্মপরিচয় গায়ে জড়িয়ে ছুটে চলেছি। একদম। এবং এই ছুটে চলাটা কিন্তু কোনো অভিশাপ নয়। অন দ্য মুভ কেবল একদল বাইকারের গল্প নয়, এটি হলো আধুনিক মানুষের আত্মানুসন্ধান, স্বাধীনতা এবং জীবনের অর্থ নির্মাণের এক চিরন্তন দলিল। সত্যি অসাধারণ। একটা ইন্টারেস্টিং তথ্য দিই। গান কিন্তু প্রথমে কবিতার শুরুতে একটা এপিগ্রাফ বা উদ্ধৃতি দিয়েছিলেন মার্লন ব্র্যান্ডোর সিনেমা থেকে, ম্যান ইউ গটা গো। কিন্তু পরে তো সেটা বাদ দেওয়া হয়, তাই না? হ্যাঁ, কারণ তিনি চেয়েছিলেন কবিতাটা যেন শুধু ১৯৫০-এর দশকের একটা নির্দিষ্ট আমেরিকান সাবকালচারে আটকে না থাকে। এপিগ্রাফটা বাদ দিয়ে তিনি এই বয়েজদেরকে নির্দিষ্ট দেশ বা কালের গণ্ডি ছাড়িয়ে একেবারে শাশ্বত এক্সিস্টেন্সিয়াল হিরোজে পরিণত করেছেন। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা দেখলাম কিভাবে থম গান ফর্ম, ফিলসফি, ব্যক্তিগত আইডেন্টিটি আর পপ কালচারকে একদম এক সুতোয় গেঁথেছেন। কিন্তু বিদায় নেওয়ার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা সম্পূর্ণ নতুন এবং গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আলোচনার শুরুতে বলা হয়েছিল যে আধুনিক জীবনে মানুষের কোনো নির্দিষ্ট জিপিএস বা গন্তব্য নেই। আমরা শুধু ছুটে চলেছি। কিন্তু একবার ভাবা যাক, যদি এই অস্তিত্বহীন বিশ্বে কোনো ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত গন্তব্য নাই থাকে, তবে কি এই অবিরাম ছুটে চলা আধুনিক মানব জীবনের এক অদ্ভুত ট্র্যাজেডি? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নাকি বিষয়টা অন্যরকম? যেহেতু মানচিত্রে স্থির কোনো বিন্দু নেই, তাই যাত্রাপথে আমরা যাদের খুঁজে পাই সেই সহযাত্রীরাই কি আমাদের আসল গন্তব্য হয়ে ওঠে না? যেমন গানের ক্ষেত্রে তার সঙ্গী মাইক কিতায়, বা বাইকারদের ক্ষেত্রে তাদের গ্যাংয়ের বাকি দ্য বয়েজ, তারাই কি এই গন্তব্যহীন যাত্রার একমাত্র অর্থ নয়? এটি অস্তিত্ববাদের এক অত্যন্ত মানবিক এবং গভীর একটা পাঠ আমি বলবো। স্থির পাথরে লেখা কোনো গন্তব্যের চেয়ে আমাদের এই চলমান সম্পর্কগুলোই হয়তো বেশি সত্য। জীবনের রাস্তায় যখন মানুষ দিগ্ভ্রান্ত বোধ করে, তখন মানচিত্রের কোনো বিন্দুর চেয়ে হয়তো ওই পাশের সিটে কে বসে আছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একদম তাই। এই দারুণ দার্শনিক প্রশ্নটি নিয়ে আজকের মতো শেষ করছি আমাদের সোর্সের এই গভীর বিশ্লেষণ। কিপ এক্সপ্লোরিং, কিপ মুভিং।